আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 2024 সালের গণঅভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বহুল আলোচিত এই মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ মোট আসামি 30 জন। এদের মধ্যে গ্রেফতার আছেন 6 জন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের 24শে জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে 6ই আগস্ট অভিযোগ গঠন করে 27 আগস্ট থেকে শুরু হয় আবু সাইদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দেন 25 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার রায় ঘোষণা করা হবে। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, রায় শুনতে আবু সাইদের পরিবারের কোনো সদস্য কি উপস্থিত হয়েছেন, আর রায় নিয়ে প্রসিকিউশনের প্রত্যাশা কি? সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে 2024 সালের 16 তারিখে বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম ঐতিহাসিক দিন, যেদিন আবু সাইদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। সেই হত্যাকাণ্ডের রায় কিন্তু আজকে হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এই রায়কে ঘিরে যখন থেকে আসামিকে নিয়ে আসা হয়, সেই আসামিকে প্রবেশ করানোর পর থেকে আমরা দেখেছি যে আসামিদের যে আত্মীয় স্বজন তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বাইরে অবস্থান করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু সবাই জানাচ্ছেন যে তাদের আসামিরা তারা বলছেন যে তারা নির্দোষ এবং তারা আশাবাদী যে তারা ন্যায় বিচার প্রত্যাশা করছেন। অন্যদিকে আপনি যেমনটি বলছিলেন যে আবু সাইদের কোনো আত্মীয় স্বজন এই মুহূর্তে এসেছে কিনা, হ্যাঁ, আমরা দেখেছি যে আবু সাইদের পরিবারের 3 ভাই তারা কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন এবং আমরা কিন্তু দেখেছি যে তারা প্রসিকিউশনের রুমে অপেক্ষা করছেন। আমরা তাদেরও সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা সর্বোচ্চ শাস্তির দাবি করছেন আসামিদের। আপনি যেমনটি বলছেন, আমি একটু বলে রাখতে চাই যে এই মামলায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ আসামির মামলা, অর্থাৎ 30 জন আসামিকে কেন্দ্র করে কিন্তু এই মামলাটির কার্যক্রম চলমান ছিল। আজকে সেই রায়ের দিন। এই 30 জনের মধ্যে কিন্তু 24 জনই পলাতক এবং 6 জন গ্রেফতার রয়েছেন। এই আসামিদের সবাই কিন্তু রংপুর কেন্দ্রিক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সহ যারা ছিলেন, এবং প্রশাসনের যে পুলিশেরই ছিলেন প্রায় 8 জন সদস্য, তার মধ্যে 2 জন গ্রেফতার রয়েছেন। তো এই গ্রেফতারকৃতদের আজকে কিন্তু শেষবারের মতোই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। আমরা কথা বলেছি প্রসিকিউটরদের সাথে। প্রসিকিউটররা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বিচার কার্যক্রম চলমানকালে কিন্তু তারা অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়ে তারা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই আসামিরা আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আমরা কিন্তু যে আসামি পক্ষের আইনজীবী তারাও কিন্তু করেছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছে যে তারা বিভিন্ন রকমের রিজন দেখিয়েছে যে আবু সাইদের যে ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্টটি আরও তদন্ত করার দরকার ছিল। দিন শেষে তারা এটাই জানাচ্ছেন যে তারাও ন্যায় বিচারের প্রত্যাশা করছেন। গত 2025 সালের 30 জুন থেকে শুরু হওয়া এই মামলার বিচার কার্যক্রম কিন্তু এই বছরের 27 জানুয়ারি পর্যন্ত চলমান ছিল, অর্থাৎ 5 মাস 20 দিন চলমান কার্যক্রমের পর কিন্তু আজকে এই বিচার কার্যক্রমের রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য হবে একটি ঐতিহাসিক রায়, কারণ এই রায়কে ঘিরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই রায়ের দিকেই তাকিয়ে আছে, তারা কিন্তু জানিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে রায়কে ঘিরে কিন্তু সকল ধরনের প্রস্তুতি শেষ। বিশেষ করে নিরাপত্তার কথাও যদি আমরা বলি, তো কিছুক্ষণ পরেই আমাদেরকে জানিয়েছে যে 10:30 নাগাদ কোর্ট বসতে পারে এবং এই রায়টি কিন্তু আজকে বিটিভি সরাসরি সম্প্রচার করবে। তো এই মুহূর্তে আমার কাছে রায়কে ঘিরে ছিল সর্বশেষ তথ্য। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।
বগুড়া ৬ আসনের উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4.5 লাখের বেশি। অন্যদিকে শেরপুর ৩ আসনটির 2 উপজেলা শ্রীবরদী ও ঝিনাইগাতীতে মোট ভোটার 4,13,377 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। ব্যাপারে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনের তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত আছেন বগুড়া ও শেরপুরের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব শেরপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? পরিবেশ নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। 3 আসনে সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 4:30টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আমরা যেটা দেখতে পেরেছি যে থেকে ভোটারদের উপচে পড়া ভিড় রয়েছে এবং ভোটাররা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট কেন্দ্রগুলিতে গিয়ে তাদের পছন্দের প্রতীকে তারা ভোট দিচ্ছেন এবং 3জন প্রার্থী রয়েছেন। 2জন প্রার্থী ইতিমধ্যে তারা তাদের নিজ নিজ কেন্দ্রে তারা ভোট দিয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই কেন্দ্রগুলিতে বর্তমানে যে অবস্থা রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে এবং পর্যায়ক্রমে ভোটাররা আসতে থাকে। পুরুষ এবং নারী ভোটার শেরপুর 3-এ বিশেষ করে শ্রীবরদী এবং ঝিনাইগাতী এই অঞ্চলে 4,13,377 জন ভোটার রয়েছেন। এই ভোটারে আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে। বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য কেন্দ্রগুলিতে অবস্থান করেছেন এবং টহল টিম রয়েছেন। অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে ভোটাররা লাইন করে তারা ভোট দিচ্ছেন। কোনোভাবে কোনো বিশৃঙ্খল পরিবেশ কোথাও সৃষ্টি হয় নাই, এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। আমরা কথা বলেছি যে জামায়াতের প্রার্থীর সাথে কথা বলেছি এবং বিএনপির যে প্রার্থী আছেন মাহমুদুর রহমান রুবেল ভাই, তার সাথে কথা বলেছি, মাসুদুর রহমানের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা তাদের মনের মতো তাদের পছন্দের প্রতীকে তারা ভোট দিতে পারছেন। মঞ্জুরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা যাচ্ছি বগুড়ায় সহকর্মী ববিনুর রহমানের কাছে। ববিন, আপনি তো বগুড়ায় রয়েছেন, সেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। সুমনা, সকাল 7:30টা থেকে বগুড়া 6 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সকাল 7:30টার আগে থেকেই আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। শহরের কেন্দ্রগুলোতে আমরা ঘুরে যেমনটি দেখেছি যে এই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ভোটাররা কিন্তু নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করতে পারছেন এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 2টি ভোট দেওয়ার থাকার কারণে ভোটাররা কিন্তু ভোট দিতে একটু সময় ব্যয় হয়েছে, যার কারণে দীর্ঘ লাইন দেখেছিলাম। তবে এবারের নির্বাচনে গণভোট না থাকায় এই আসনটিতে কিন্তু আমরা দেখছি যে ভোটাররা তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন এবং এই সকল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত যে সকল প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে শহরের কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি কম থাকলেও তারা
বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বাড়তে শুরু করবে এবং এখন যে বর্তমানে যে কেন্দ্রটিতে রয়েছে এটি সেউজগাড়ি এলাকা এবং সেউজগাড়ি প্রাথমিক বিদ্যালয় সেই কেন্দ্রে রয়েছে। এই কেন্দ্রেও আমরা যেমনটি দেখেছি যে ভোটাররা আসছেন, তারা নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে ভোটকে কেন্দ্র করে পুরো শহরকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু মোবাইল পার্টি, সেই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি সব বাহিনী কিন্তু তারা আসলে টহল দিচ্ছেন এবং কোথাও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কিন্তু আমরা কোনো অভিযোগ পাইনি এবং দুই প্রার্থী তারা এই আসনটিতে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী, তার মধ্যে শক্ত 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত রিজাউল করিম বাদশা এবং জামাত মনোনীত আবিদুর রহমান সোহেল। তারা কিন্তু এই আসনটিতে শক্ত 2 প্রতিদ্বন্দ্বী এবং জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান 2টি আসনে নির্বাচন করেছিলেন, ঢাকা 17 এবং বগুড়া এই 6 আসন এবং বিধি অনুযায়ী ঢাকা 17 আসনটি রেখে বগুড়ার এই 6 আসনটি তিনি ছেড়ে দেন, যার কারণেই এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে সুমনা বগুড়ার উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর। ববিন, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভঙ্গুর হয়ে পড়েছে। লেবাননে হামলা বন্ধ না হলে যে কোনো মুহূর্তে ফের পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এছাড়া লেবাননে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসী হামলার পর কঠোর সতর্ক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের পক্ষে যুদ্ধ, এই দুইয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে বলে জানিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের প্রস্তাবিত 10 দফার অন্যতম শর্ত ছিল লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। তবে যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি লেবাননে হামলাকে কেন্দ্র করে যুদ্ধবিরতি ব্যাহত করা ইরানের জন্য বোকামি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন পরিস্থিতিতে লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলের হামলায় একদিনে লেবাননে অন্তত 254 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, বুধবার রাত থেকে রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। মাত্র 10 মিনিটেরও কম সময়ে বৈরুতের কমপক্ষে 100টি স্থানে হামলা হয়। এতে ধসে গেছে বহু ভবন। হিজবুল্লাহ এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন ও গুরুতর যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে এবং পাল্টা হিসেবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।